স্পষ্ট লঙ্ঘন, হুইচ ইজ এ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এবং এই সেনা প্রধানের এই কারণে কিন্তু ক্ষমতা বা গণতান্ত্রিক সরকার আসলে তার কিন্তু রাষ্ট্রদ্রোহিতা অপরাধ এবং সংবিধান লঙ্ঘনের কারণে তাকে কিন্তু বিচারের মুখোমুখি করতে হবে। সো আমরা সেনাপ্রধান বা পুলিশ প্রধান আমরা কিন্তু জানি যে এর আগে 3 জন পুলিশ প্রধানকে কিন্তু 3 বছরে জেল খাটতে হয়েছে, 3 জন ডিআইজি কে কিন্তু জেল খাটতে হয়েছে। এবং আমরা কিন্তু জানি এসি আকরাম আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যে ছাত্র রুবেল হত্যাকাণ্ডের পরে এএসপি আকরামকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু দেওয়া হয়েছে। সো আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান বা র্যাবের ডিজি তার কাছে তোমার অনুনয় বিনয় করার কোনো কিছু নাই। তাদের যেটা আইনে আছে তাদের সেটা করতে হবে। যদি তারা আইনের বাইরে যে করে, আইনের ব্যত্যয় যদি ঘটায়, তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়া দিন এবং মামলা চলছে, সেখানে তাদের হাজির হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। এবং গণতান্ত্রিক সরকার আসলে আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে এটি চলমান। এবং এই আইনেই কিন্তু জামায়াতের নেতাকর্মীদেরকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে, কমান্ডার হবার কারণে তাদের কিন্তু বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। সো আমাদের তো আদালত তো রেডি আছে, আইন তো রেডি আছে। শুধুমাত্র ঘরে শেখ হাসিনা যদি কালকে পদত্যাগ করে, তাহলে এই সমস্ত কমান্ডারগণ যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই যে হারুন, এই যে ডিএমপির কমিশনার, এই যে এডিশনাল মনিরুল ইসলাম, তাহলে এদের জন্য তো আদালত তো রেডি আছে। ইভেন আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত আছে, যেখানে 6 মাসে মামলা নিষ্পত্তি করা সম্ভব। তাহলে এই যে সেনাপ্রধান, পুলিশ প্রধান, র্যাবের ডিজি, ব্রিগেডিয়ার ডিজি, আমরা রাজনৈতিক নেতা বা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিবর্গ আমরা যদি তার কাছে অনুনয় বিনয় করি, আকুতি করি, কেন আমি আকুতি করবো? সেনাপ্রধান 18 কোটি জনগণের ট্যাক্সের পয়সা বেতন নিচ্ছে, পুলিশের আইজি 18 কোটি জনগণের ট্যাক্সের পয়সা টাকা নিচ্ছে। এখানে শেখ হাসিনা তাকে বেতন দেয় না, সেনাপ্রধানকে শেখ হাসিনা ওই যে বেতন দেয় না। সো আমি বরং সেনাপ্রধান, পুলিশ প্রধান, বিডিআর ডিজি, র্যাবের ডিজি বা সেনা কমান্ডারগণ যারা আছেন, জিওসি গণ যারা আছেন, পুলিশের ডিআইজি, এডিশনাল ডিআইজি বা এসপি গণ যারা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গণ যারা আছে, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাকে যদি কেউ রক্ষা করে, সেটি হলো রক্ষা করবে হলো আইন। আপনার শেখ হাসিনা ঠিকই পালিয়ে যাবে, কারণ শেখ হাসিনার পালানোর ইতিহাস আছে। শেখ হাসিনা 86-এ বলেছিল যে নির্বাচনে যাবে, সে জাতীয় বেঈমান, কিন্তু উনি কিন্তু এর সাথে নির্বাচনে গিয়েছিল। অন ইলেভেনের সাথে সরকারের সাথে আঘাত করে উনি কিন্তু আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু তার কিন্তু পালানোর ইতিহাস কিন্তু আছে। সে কিন্তু আলটিমেটলি পালিয়ে যাবে, কিন্তু এই সমস্ত কমান্ডারগণ আলটিমেটলি কিন্তু তারা এবং তার পরিবার, ছেলে মেয়েদেরকে পরবর্তী প্রজন্ম আপনার এই অপরাধের গ্লানি কিন্তু ধুয়ে নিয়ে যেতে হবে। কারণ আমি কারফিউ এবং 144 ধারার কথা যেটা বললাম, শুটার সাইট হচ্ছে প্রধানমন্ত্রী বললো আর ওবায়দুল কাদের বললো, এটা আমার পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী দেখা মাত্র গুলি করবে। আসলে ইট ডাজ নট ওয়ার্ক লাইক দিস। এখানে পুলিশ কিভাবে গুলি করবে, বিজিবি কিভাবে গুলি করবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিভাবে গুলি করবে, সেনাবাহিনী কিভাবে গুলি করবে, এটি কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি 127 থেকে 129 পর্যন্ত বলা হচ্ছে। আমাদের ফৌজদারি কার্যবিধি 46, পিআরবি 153 থেকে 155 এবং সেনাবাহিনীর ক্ষেত্রেও ইন এইড অফ সিভিল পাওয়ার ম্যানুয়াল আছে, সেখানেও কিন্তু বলা আছে। এটা সাধারণত কারফিউ এবং শুটার সাইট যদি যুদ্ধ অবস্থা ঘটে, তাহলে আমাদের বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? আমাদের বাংলাদেশ কি বার্মার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? অথবা যদি কোনো সিভিল ওয়ার হয়, তাহলে তো শেখ হাসিনাকে ডিক্লেয়ার করতে হবে যে এটা ভারত বা বার্মার সাথে যুদ্ধ বাঁধে নাই, বাট এটা একটা সিভিল ওয়ার, এবং শেখ হাসিনাকে সিভিল ওয়ার হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সিভিল ওয়ার হিসেবে যখন ডিক্লেয়ার করে, তখন সেনাবাহিনী এই কারফিউ এবং শুট অ্যাট সাইট এই দুইটা টার্মিনোলজি তারা ব্যবহার করে। কারণ আপনাকে আমি যেমনটি বললাম যে সেনাবাহিনীকে একটা বুলেট দেওয়া হয় একজন শত্রুকে হত্যা করার জন্য। তার মানে শত্রু যখন আক্রমণ করবে, তখন সেনাবাহিনীর কমান্ডার তাকে আদেশ দেয় যে তুমি শত্রুকে দেখা মাত্রই গুলি করবে, অথবা সিভিল ওয়ার যদি হয় সেই ক্ষেত্রে এই ধরনের আদেশ দেওয়া হয়ে থাকে। তাহলে আমাদের শেখ হাসিনা তো কোনো ওয়ারের কোনো ডিক্লারেশন দেয় নাই। তাহলে যে শুটার সাইট যে আদেশটি দিয়েছে, এই আদেশটি কমপ্লিটলি অসাংবিধানিক এবং অবৈধ। এবং শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কথা মতো আমার পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি
সেনাবাহিনী যারা এই কাজগুলো করছে তারা দে আর ডুইং দ্য ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, দে আর ডুইং দ্য জেনোসাইড এন্ড দে আর ডুইং দ্য ওয়ার ক্রাইম। কর্নেল হক, আপনাকে আরেকটি বলি, আপনি যেহেতু সেনা ব্যাকগ্রাউন্ডের লোক, এখানে আমার আরেকজন সেনা কর্মকর্তা আছে, সেই ক্ষেত্রে সিভিল ওয়ার বা ইন্টারন্যাশনাল ওয়ার যদি হয় তাহলে আপনাকে কিন্তু মানতে হয় জেনেভা কনভেনশন 1949 and ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। দিস ইজ নট হিউম্যান রাইটস ল, দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। তাহলে এই ক্ষেত্রে যদি শেখ হাসিনা যদি যুদ্ধ ঘোষণা করে থাকে, সিভিল ওয়ার যদি করে থাকে, তাহলে আমার সেনাবাহিনীর সদস্য কি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বা জেনেভা কনভেনশন এটা কি তারা ফলো করেছে? আমার যে বিজিবি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশ এটা কি তারা ফলো করেছে? তারা কিন্তু ফলো করে নাই। সো দে হ্যাভ অল ভায়োলেটেড দ্য ওয়ার ক্রাইম এন্ড দ্য জেনোসাইড এন্ড দ্য ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। প্রধানকে বিনয়ের সাথে অনুনয় করে যেভাবে উনি আকতি মিনতি করছিলেন একজন রাজনৈতিক নেতা হিসেবে, এবং এখন যুদ্ধের ময়দানে যেখানে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যেখানে যুদ্ধ চলছে, সেখানে আপনি সেনাপ্রধান পুলিশ প্রধানের কাছে আকতি মিনতি করছেন একজন রাজনৈতিক নেতা হিসেবে। তাহলে সেখানে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা রাস্তায় নেমে গিয়েছে, অভিভাবকরা রাস্তায় নেমে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমে গিয়েছে। সেখানে যদি আমরা এসে শুধু আমরা যদি শুধু অ্যাডভাইস দিই, বক্তব্য দিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সফলতা কিন্তু পাবো না। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত, ওই যে নির্দেশনা হওয়া উচিত, এই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে, তাদের অভিভাবকরা যারা আন্দোলন করছে, যারা বিএনপি জামাত তথা 62টা দল এবং তথা 18 কোটি জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে, এদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দেন। এই যে আমি অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি অনেক কথা বললেন, কিন্তু উনি একটিবার কিন্তু উচ্চারণ করেন নাই। উনি ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললেন, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী, আপনি তার কাছে অনুনয় বিনয় করছেন। উনি তো একজন অ্যাডভোকেট, উনি একজন রাজনীতিবিদ। যেখানে শেখ হাসিনা মানসিকভাবে অসুস্থ, যাকে আদালত থেকে 99 অ্যাপিলেট ডিভিশন থেকে বলা হলো শি ইজ এ রং হেডেড লেডি, শি মিস শেখ হাসিনা, শেখ হাসিনা মিস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তখন 99 প্রাইম মিনিস্টার ছিল, এবং দীর্ঘ 25 বছর ধরে উনি কিন্তু এখনো পর্যন্ত আদালতে কোনো মেডিকেল সার্টিফিকেট, কোনো ডাক্তারি সার্টিফিকেট, কোনো এক্সপার্ট ওপিনিয়ন উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনে উপস্থাপন করেন নাই যে উনি রং হেডেড লেডি নন। তার মানে যেহেতু উনি মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন নাই, তার মানে আদালতের সিদ্ধান্ত অনুসারে উনি একজন ওই যে রং হেডেড লেডি। রং হেডেড লেডি যদি হয়ে থাকে, আমাদের সংবিধানের 66(2) অনুসারে উনি এমপি হতে পারেন না। আর উনি যদি এমপি না হন, সংবিধানের 56(3) অনুসারে উনি প্রধানমন্ত্রী হতে পারেন না। ঠিক একইভাবে অপোজিশন পার্টি কিন্তু সরকারের একটা পার্ট, তাহলে তো উনি গত 25 বছর ধরে প্রধানমন্ত্রীও থাকতে পারেন না, অপোজিশন পার্টি লিডার থাকতে পারেন না, ইভেন আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, সেই দলের সভাপতিও তো থাকতে পারেন না। তাহলে যে 25 বছর ধরে একজন অসুস্থ যার বয়স হলো 80, তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে রেখেছি। আমাদের তখন 18 কোটি জনগণের উচিত যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওনাকে চিকিৎসা করানো। উনি 400 থেকে 500 ছাত্র জনতাকে হত্যা করার পরে যেভাবে উনি নাটক একের পর এক মঞ্চস্থ করে যাচ্ছে, এবং যেভাবে উনি মিথ্যা একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, এবং উনি এমন একটা ভাব দেখাচ্ছেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। উনি দেখেন আজকে যে 9 জন বিচারপতিকে শপথ করালেন তাদের চাকরি স্থায়ীকরণের। উনি আজকে যে ওই যে মৎস্য সপ্তাহ ছিল, সেখানে উনি কত স্বাভাবিকভাবে কান্নার একটা অভিনয় করলেন, এবং সবকিছু মনে হচ্ছে যে ওনার কাছে উনি স্বাভাবিক আনার চেষ্টা করছে, কিন্তু আসলে তো সবকিছু স্বাভাবিক নাই। এই কারণে আমরা যারা এখানে আলোচনায় আসি, আমাদের আমাদের এখন উচিত আমাদের রাস্তায় নামা, আর না হলে এমন কিছু বলার দিক নির্দেশনা দেওয়া যাতে ছাত্র জনতা, বিএনপি জামাত তথা 18 কোটি জনগণ যারা এই আন্দোলনের সাথে আছে, যে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বললেন যে এটা তৃতীয় মুক্তিযুদ্ধ, এটা আমিও স্বীকার করি, তৃতীয় মুক্তিযুদ্ধ। যেহেতু শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে, যেহেতু শেখ হাসিনা সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে, যেহেতু শেখ হাসিনা কারফিউ এবং শুটার সাইড আদেশ দিয়েছে, তাহলে তো এটা তো রীতিমতো যুদ্ধ। শেখ হাসিনা তো এখনো যুদ্ধ, বা যেহেতু শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে, শেখ হাসিনা কিন্তু যুদ্ধ বন্ধের কিন্তু এখনো ঘোষণা দেন নাই। যে শেখ হাসিনা যদি যুদ্ধের বন্ধের ঘোষণা দিতেন, সেটি হলো 400 থেকে 500 ছাত্র জনতা নিহত এবং 200 ছাত্র জনতা
পঙ্গুত্ব বরণ করেছে, তাহলে উনি যদি যুদ্ধের ঘোষণা দিতেন সেটি হলো উনার পদত্যাগের মাধ্যমে, এটি ছিল একমাত্র যুদ্ধ শেষের ঘোষণা। কিন্তু ওনার যে আচার আচরণ, উনি সবকিছু মনে হচ্ছে স্বাভাবিক করার চেষ্টা করছেন, এবং উনি ভাবছে যে এই যে 500 ছাত্র জনতা নিহত হয়েছে এটা ওনার কাছে কোনো কিছু না। উনি হেফাজতে ইসলামে যে জেনোসাইড করেছিল, উনি বিএনপির যে 2014-15 সালে যে জেনোসাইড করেছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, উনি 2011 সালে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের পরে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছিল, অল ওয়ার জেনোসাইড এন্ড হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড করার পরে উনি ভাবছে এটাও মনে হয় আরেকটি হত্যাকাণ্ড। আপনি দেখেন যে ডিবি হারুনকে আজকে বদলি করা হয়েছে। ডিবি হারুনকে বদলি করে কি করা হয়েছে, ডিএমপিতে তাকে রাখা হয়েছে অন্য একটা ইউনিটে, ক্রাইম অ্যান্ড অপারেশন। মানে আগে তো ডিবি হারুন ভাতের হোটেল খুলেছিল, ডিবি হারুন ইনভেস্টিগেশন করতেন, এখন ডিবি হারুন হলো অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন। এখন হলো বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের আন্দোলন করছে বা ছাত্র আন্দোলন করছে, এদের সে নেতৃত্ব দিবে এবং এদেরকে সে ধরবে এবং আটক করে সে ডিবিতে সোপর্দ করবে। এবং আপনার অবগত, আপনার মাধ্যমে সবাইকে বা আন্দোলনকারীদেরকে আমি অবহিত করছি, এই যে ডিবি হারুনকে পরিবর্তন করে একজন ভালো অফিসারকে দেওয়া হয়েছে, তার মোটামুটি ইমেজ ভালো, মোহাম্মদ আশরাফুজ্জামান, কিন্তু ওনার যে দুইজন কমান্ডার বা ওনার যে সেকেন্ড ইন কমান্ড, দুইজনকে দেওয়া হয়েছে, একজন হচ্ছে বিপ্লব কুমার সরকার, আরেকজন হচ্ছে সঞ্জিত কুমার রায়। তার মানে এটা একটা আই ওয়াশ, লোকজনকে একটু দেখানোর চেষ্টা করলো। এবং আপনি দেখেন এই ঘটনার পরপরই ডিবি হারুনের আবার ভিডিও ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়াতে, যাতে ডিবি হারুনকে একটু কলঙ্কিত করে জনগণকে একটু বোঝানোর চেষ্টা করলো যে ডিবি হারুনকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তো আমার সেনাপ্রধানের কাছে কান্নাকাটি করার কিছুই নাই, কারণ সেনাপ্রধান জানে তার আইনে কি বলা আছে। সেনাপ্রধান যদি তার আইন ভঙ্গ করে, সেনাপ্রধান যদি তার আইন লঙ্ঘন করে, সেনাপ্রধান এই সরকারে যদি অবৈধ আদেশ এবং কারফিউ এবং শুটের সাইডের মাধ্যমে যদি সেনাবাহিনী যদি হত্যাকাণ্ড চালায়, তাহলে সেনাপ্রধান আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ